নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। একের পর এক বিপর্যয়। সদ্য গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটলো, তারপরে কপ্টার দুর্ঘটনা এবং একেবারে পুনেতে সেতু ভেঙে পড়া। এরপর এই শহর, সেখানেও কিন্তু বিপর্যয় ঘটে চলেছে। সরাসরি একেবারে আপনাদের খিদিরপুরে নিয়ে যাব, তবে তার আগে ছবিটা একবার দেখাই। গতকাল মাঝরাতে 1টার পরে আগুন লেগে যায় খিদিরপুর বাজারে। প্রায় 1300 দোকান একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, স্থানীয়রা এমনটাই বলছেন। মাখনপট্টি থেকে আগুন ছড়িয়ে পড়ে মশলাপট্টি, ফলপট্টি, সবজির দোকান বাদ যায়নি কিছুই। একেবারে গাফিলতির অভিযোগ করছেন স্থানীয়রা। কি ভয়ানক সেই ছবি দেখুন। বিধ্বংসী আগুন মাঝরাত থেকে জ্বলতে শুরু করে এবং দীর্ঘক্ষণ ধরে এই আগুন জ্বলতে থাকে। 100 ডায়ালে ফোন করা সত্ত্বেও পুলিশ সাড়া দেয়নি। দমকল আসে 1 ঘন্টা পরে। পাম্পে তেল ছিল না, সেই কারণে গঙ্গায় জোয়ার থাকা সত্ত্বেও জল সময় মতো তুলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। স্থানীয়দের বারবার অভিযোগ। চোখের সামনে সবটা পুড়ে ছাই হতে দেখলেন স্থানীয় বাসিন্দারা। সরাসরি আমাদের দুই প্রতিনিধি হিন্দল দে এবং আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি প্রথমেই চলে যাব আবিরের কাছে। আবির, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? সরাসরি তোমাকে ছবি দেখাচ্ছি যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন, এবং বলতে বলতে যখন ভেঙে পড়ছে জিনিসপত্র তুমি দেখতে পারলে সরাসরি। এবং এই যে মার্কেট, সেই মার্কেট শতাব্দী প্রাচীন, এবং এই মার্কেটের একটা অংশ কলকাতা পুরসভা তারা অ্যাকুয়ারও করেছে এবং তারা রক্ষণাবেক্ষণ করছিল। কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ গতকাল রাত্রিবেলা থেকে এখনো আগুন চলছে। এখনো পর্যন্ত আপাতত এখনো আগুন নেবে না, এখনো কন্টিনিউ আগুন জ্বলে যাচ্ছে। দমকল ঠিক সময় এসছে? দমকল ঠিক সময় এসে এখনো আনতে পারছে না, এখনো কন্টিনিউ আগুন জ্বলেই যাচ্ছে, কন্টিনিউ জ্বলেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এই অবস্থা, এখনো দেখতে পাচ্ছেন এই অবস্থা, আগুন জ্বলছে, এখন সামলাতে পারছে না আগুন। আপনারা কি বলতে চাইছেন? ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ কেন করতে পারছে না সেই প্রশ্ন তুলছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, সেখানে বেশ কয়েকজন জানাচ্ছেন যে সঠিক সময়ে দমকল আসেনি, এমনটা তাদের অভিযোগ। এবং একটা নয়, দুটো নয়, প্রায় 1300-র মতন দোকান, যেটা সম্পূর্ণ ভস্মীভূত। অনেকে এখানেই ছিলেন, তারা আগুন দেখতে পেয়ে এখান থেকে যখন বেরিয়ে যান, পরে যখন তাদের ব্যাগ থেকে আরম্ভ করে সামগ্রী নিতে যান, তখন তারা আর ঢুকতে পারেননি। ইতিমধ্যে আমরা দেখছি প্রচুর সংখ্যায় দমকলের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাফোকেশনের পরিস্থিতি বলে তারা মুখেও জল দিয়ে রাখছেন। এবং যা পরিস্থিতি, তাতে আগুন কখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হবে সেটা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলার মতন জায়গায় আসেনি। তার কারণ একটি দোকান তুমি দেখলে, আরো একাধিক দোকান দেখাচ্ছি এখানে, যেখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে একেবারে সারিবদ্ধভাবে। এবং এই যে সারিবদ্ধভাবে ছবিটা আমরা দেখছি, এটা গতকাল রাত থেকে চলছে। এবং একাধিক দোকান, যেখানে ময়দা থেকে আরম্ভ করে আটা এবং অন্যান্য সামগ্রী, যেগুলো সাধারণ এখান থেকে অনেকেই কিনতে আসেন, সেই মার্কেট অঞ্চল, গিঞ্জি অঞ্চল, সেই অঞ্চলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সম্পূর্ণভাবে যারা এখানে রয়েছেন, যারা এখানকার ব্যবসায়ীরা বা যারা এখানে ব্যবসার স্বার্থে এখানে আসেন বা যারা এখানে কাজ করেন, তাদের কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে একেবারে। এবং 1300 দোকান যেখানে রীতিমতো এখন বিপজ্জনক অবস্থা। আগুন যেমন নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলোতে আগুন লেগেছে, এবার সেই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু একের পর এক ভেঙে পড়ছে। অর্থাৎ একেবারে দোকানদার যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। দমকল কর্মীদের সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন রাত থেকে দেখুন একবার। দমকল এসে মানে দুটো সময় জল নেই, দমকলে জল নেই, দমকল মধ্যে জলই নেই। একটা সময় আগুন লাগে, দমকল এসেছে 3টে সময়, আর ওর মধ্যেও জল নেই। এই দোকান মধ্যে কিছু হয়েছিল না, দমকল দাঁড়িয়ে আছে, বলছে আমি পানি কানেকশন করছি গঙ্গা দিয়ে। 2 ঘন্টার মধ্যে গঙ্গা দিয়ে কানেকশন করেছে। কমপ্লিট ফেলিয়ার অফ গভর্নমেন্ট। এখানে কোনো ব্যবস্থা নেই। দেখুন ফায়ার ব্রিগেডের পাইপ দেখবেন, এরকম মানে ফুল পাঠানো পাইপ আছে, ওর মধ্যে মানে অত জিনিস সবার নষ্ট হয়ে গেল। স্থানীয় বাসিন্দাদের দাবি কিন্তু একেবারে নস্যাৎ করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময়, জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে
দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব। সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের অন্য প্রতিনিধি হিন্দলতে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, তাহলে অরফানগঞ্জের এত বড় একটা জমজমাট বাজার রাতারাতি ভস্মীভূত হয়ে গেল 1300 দোকান, কারণগুলো কি কি, ঠিক কি কি সমস্যার মুখে পড়তে হয়েছিল স্থানীয়রা, তারা কি বলছেন? একেবারেই তোমাকে বলে রাখি, অভিযোগ উঠুক বা অভিযোগকে খণ্ডন করা হোক, যাই পরিস্থিতি তৈরি হোক না কেন, বাস্তব পরিস্থিতিটা দেখাবো। ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো সেই ছবি দেখাতে। যে আগুন রাত 1টার সময় লেগেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। কিছু কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় আগুন রয়েছে। এবং আগুনের লেলিহান শিখা এতটাই ছিল, বা আগুনের গ্রাসে যেভাবে গোটা অরফানগঞ্জ বাজার, যে গভর্নমেন্ট বাজার, সেই বাজারটা চলে যায়, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই ভস্মীভূত গোটা বাজার। প্রায় 1300 দোকান ভস্মীভূত হয়েছে, তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। স্থানীয় এক ব্যবসায়ী যেটা বলছেন, সবচেয়ে বড় কারণ যেটা, এই বাজারের মধ্যে কিন্তু মাখনের পট্টি ছিল, মাখন পট্টি ছিল, তেলের গুদাম ছিল, অর্থাৎ কিনা সবই দাহ্য বস্তুতে মজুদ ছিল, এবং সেই দাহ্য বস্তু থাকার দরুন কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। আপনারা তো এখানকার বাসিন্দা এবং এখানকার ব্যবসায়ী, কি পরিস্থিতি এবং কি কারণে আগুনটা এত দ্রুততার সঙ্গে ছড়ান? পরিস্থিতি খুবই বাজে। হ্যাঁ, ফায়ার আগে খুব বেসিক লেভেলে ছিল, কিন্তু ডিউ টু ল্যাক অফ ডিলে, হ্যাঁ, এই ফায়ারগুলো ভাস্টলি এক্সপেক্ট করেছে, ইভেন পুরো মার্কেট মাটি হয়ে গেছে। এখানে মূলত কি মানে মাখন পট্টিটাই? হ্যাঁ, বেসিক্যালি মাখন পট্টি। ব্যবস্থা কি যথাযথ ছিল? ডাল, চাল, মাখন সব কিছুই বিক্রি করা হতো। আচ্ছা, এইখানে এই যে মাখন পট্টি, তেল মজুদ, সেক্ষেত্রে একটা মার্কেটে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার, এগুলো কি ছিল? না, কোনোদিনই ছিল না স্যার। হ্যাঁ, কোনোদিনই ছিল না। কোনোদিনই ছিল না। দমকলের নজরদারিও ছিল? এটা আমি বলতে পারবো না স্যার। হ্যাঁ, কি দমকল নজরদারি করতো কি করতো না। আপনাদের থেকে চেয়েছে ফায়ার লাইসেন্স? ফায়ার লাইসেন্স মার্কেটের ক্ষেত্রে লাগে না স্যার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যদি মার্কেট থাকে তখন লাগে, কিন্তু এই জন্য এটা 400 বছর পুরনো ব্রিটিশ টাইমের মার্কেট। হ্যাঁ, এটার কোনো ফায়ার প্রিভেনশন সেরকম ছিল না, যেমনি যে লেটেস্ট মার্কেটগুলো হচ্ছে, কিন্তু এখন এটা ছিল না, কোনোদিনই ছিল না। সুতরাং বুঝতেই পারছো যে একজন ব্যবসায়ী কিন্তু সরাসরি যেটা বলছেন, যে এখানে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। সংকীর্ণ ঘিঞ্জি গোটা চত্বর জুড়ে কিন্তু শুধুমাত্র এখনো পর্যন্ত সাদা ধোঁয়া যেখানে দেখা যাচ্ছে, সেই অংশে আগুনগুলো নিভলেও এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। এবং দীপ্তেন্দুকে বলবো যে ছবি দেখাতে, যে আগুনের লেলিয়ান শিখা এতটাই গ্রাস করে এবং আগুনের প্রকোপ এতটাই ছিল, যে ওপরের স্ট্রাকচার, টিনের যে স্ট্রাকচার রয়েছে, সেই টিনের স্ট্রাকচার এবং ইটের যে গাঁথনি, সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছে। একের পর এক দোকান ভস্মীভূত, একাধিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু প্রথম থেকে যেটা অভিযোগ উঠছে, যে দমকল দেরিতে আসে এবং 100 নম্বরে ডায়াল করার পর, অর্থাৎ আপৎকালীন যে নাম্বার পুলিশের, সেই পুলিশে ফোন করার পরেও কিন্তু পুলিশ এসে পৌঁছয়নি। দিক করে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। অর্থাৎ একাধিক গাফিলতির অভিযোগ এখানে রয়েছে। হিন্দল, ধন্যবাদ। আমি তোমাকেও ধন্যবাদ। আমি এই জায়গায় আলোচনায় আসবো। আমি প্রথমে একবার রাধামোহন বাবুর কাছে আসবো। রাধামোহন বাবু, 400 বছরের পুরনো মার্কেট প্লেস, বোঝা গেল সেখানে অগ্নি নির্বাপনের জন্য যথাযথ কোনো ধরনের অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু তার মানে তো এই নয় যে সেটা একেবারে নজরআন্দাজ করা হবে, মানে সেটার ওপরে কোনো নজরদারি থাকবে না। সেখানে কিভাবে কাজ হচ্ছে, এত দাহ্য বস্তু যেখানে রয়েছে, 1300টা দোকান রাতারাতি পুড়ে মাটিতে মিশে গিয়েছে, খাক হয়ে গিয়েছে, ভাবতে পারছেন? নিশ্চয়ই। দেখুন, একটা জিনিস, যে দোকানদার একজন, বা যিনি এখন বলছিলেন আপনাদের চ্যানেলে, মানে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল না, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে, দেখুন, আমরা কিন্তু বিজনেস হাউস বা ছোটোখাটো যা বিজনেস হয়, তাদের এই ফায়ার লাইসেন্স বা এই লাইসেন্স বা ওই লাইসেন্স, দেখুন এখন দেশের যা অবস্থা, মানুষের ফাইন্যান্স কমে যাচ্ছে, কিন্তু মানুষের খরচা বেড়ে যাচ্ছে। এবার জিনিসটা হচ্ছে যে কোনো বিজনেসকে যদি আমরা জটিলতা করে দিই, মানুষ তো না খেয়ে মরে যাবে। সেকেন্ড হচ্ছে যে এই যে আগুনটা লেগেছে, নজরদারিও প্রয়োজন নেই না, নিশ্চয়ই আছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে একটু টাইম দিতে হবে। আমরা বেগবাগানে দেখেছিলাম, বেগবাগানে যখন আগুন লেগেছে, 100 টা এমার্জেন্সি নাম্বার, সেখানে পুলিশ সাড়া দেয় না। দমকল 1 ঘন্টা পরে আসে, দমকল এলো, কিন্তু সেখানে কি হলো, পাম্পে তেল নেই, গঙ্গায় জোয়ার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই জলটা ব্যবহার করা গেল না।
দমকল মন্ত্রী বলছেন এলাকাটা ঘিঞ্জি, গাড়ি ঢোকাতে সময় লাগবে। তো এই সবটাই কিন্তু স্থানীয় মানুষজন বলছেন, তারা অভিযোগ করছেন, যারা কিনা ওখানে বছরের পর বছর ধরে ব্যবসাটা করছে। আমরা এটাও দেখেছি যে বেগবাগান থেকে নিয়ে বাকি যে যেখানে বড়বাজার বা এখানে আগুন লেগেছে, আমাদের কিন্তু দমকল কিন্তু খুব দ্রুতভাবে কাজ করেছে। আমরা অন্যদের মতন ধারাবি সিলিন্ডার ব্লাস্ট আমি অন্যরা যে আপাতত যেতে চাইছি না, পরে যখন যাব আমি নিশ্চয়ই আপনার প্রতিক্রিয়া নেব। আমি জয় মল্লিকের কাছে এই জায়গায় যাই, সময় দিতে হবে। কতটা সময়? রাত 1টায় আগুনটা লেগেছিল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এত ভয়ানক ভাবে মানে কালো ধোঁয়া বেরোচ্ছে যে দমকল কর্মীদের রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আজকে দমকলেরও হাত পা বাঁধা, আজকে কোথাও পুলিশ, তারাও সময় মতো এসে পৌঁছচ্ছে না। তাহলে ব্যবসাটা যারা করছেন তারা বলছেন নতুন মার্কেট কমপ্লেক্সগুলোর সেখানে নানা ধরনের নিয়ম নিষেধাজ্ঞা রয়েছে, তাদের ক্ষেত্রে সবটাই খোলাখুলি, বছরের পর বছর ধরে তারা ব্যবসা করে যাচ্ছেন প্রাণ হাতে নিয়ে। সর্বপ্রথম বলি, এই লজিকটা খুব নেওয়াটা টাফ হয়ে যাচ্ছে যে 400 বছর পুরনো বলে সেইখানে কোনো নজরদারি থাকবে না, এর কোনো লজিকই হয় না। বরং যত দিন যাবে তত সেই জায়গাগুলোকে কি করে প্রিভেন্ট করা যায় ফায়ার থেকে, তার জন্য উন্নত বা নতুন করে রিফর্মস করতে হবে, নিয়ম বানাতে হবে নতুন করে, সেটাই তো কাজ। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে আগুন লাগলো রাত 1টার সময়। দ্যাট মিনস ওই সময় সাধারণভাবে কাস্টমার নেই, সাধারণভাবে ওখানকার যে পাবলিক নেই। কিন্তু যদি এটা দুপুরবেলা হতো, ডে টাইমে হতো, তাহলে আমি 1300 দোকান, মানে আমি দুটো করে কাস্টমার ধরি, 2600 লোক, পথ চলতি মানুষ আরও 1000 লোক, তাহলে 3500 থেকে 4000 লোক কিন্তু ওইখানে থাকতো। আর এই মুহূর্তে যদি আজকে এই আগুনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু প্রাণ যাওয়ার শঙ্কাও থাকছে এক। দ্বিতীয়, দমকল মন্ত্রী বলছে আমার পৌঁছতে অসুবিধা হয়েছে। ফার্স্টলি, আমি আজকে যে জায়গা থেকে অন্য জায়গায় যাব কলকাতায় দিনের বেলায় 1 ঘন্টায়, সেটা তো 15 মিনিট লাগবে মাঝ রাস্তা, রাত 1টার সময়, সেটা রাস্তা ফাঁকা কলকাতায় হু করে। দ্বিতীয়, ওয়াটগঞ্জ থেকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেটা 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। আর নেক্সট আমার সব থেকে অদ্ভুত লাগছে, দিস মার্কেট, একটা পার্ট অফ দ্য মার্কেট হ্যাজ বিন অলরেডি অ্যাকোয়ার্ড বাই দ্য কলকাতা কর্পোরেশন। তাহলে কলকাতা কর্পোরেশনের তো একটা দায়বদ্ধতা থাকেই যে এই মার্কেটে কি ঘটছে এবং এর যে ফায়ার এক্সটিংগুইশিং এর যে প্রসেস সেটা কতটা ডেভেলপ সেটা দেখার বিষয় ছিল। কিন্তু দুটো জিনিস, এক, যদি আমি আপনি কোথাও যদি এরকম বিপদে পড়ি, ফার্স্ট আমরা কি করবো, ডায়াল করবো 100-এ ডায়াল করেছে ওখানকার মানুষ, বলছে 100-এ ডায়াল করে কোনো কিছু হয়নি। দ্বিতীয়, ফায়ার ব্রিগেডে যখন ডায়াল করা হয়েছে, ফায়ার ব্রিগেড এসছে 1 ঘন্টা পরে। সবথেকে দুঃখের ঘটনা, ফায়ার ব্রিগেড এসছে কিন্তু ফায়ার ব্রিগেডের জল নেই। এর থেকে আর বাজে পরিস্থিতির ব্যবস্থা কি হতে পারে? তেল নেই। আমি এই জায়গায় গদাধর বাবুর কাছে যাব। মিস্টার চট্টোপাধ্যায়, এই শহরে একেবারে উত্তর কলকাতাতে আমরা জানি একাধিক বহু পুরনো বাড়ি রয়েছে যেগুলোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষজনকে সেখানে সরিয়ে আনা হয় এবং সেই সমস্ত বাড়ির আশেপাশে কিভাবে নজরদারির ব্যবস্থা করা হয়। তাহলে এই যে 400 বছরের পুরনো মার্কেট যে ব্যবসায়ীরা বলছেন, তাহলে সেখানেই বা নজরদারিটা করা হয় না কেন? সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিত করার কাজটা তো কলকাতা পুরসভাই করবে। 4 বছর আগে কলকাতা পুরসভা তো এই মার্কেটের দায়িত্ব নিয়েছিল, তাহলে হিসেব মতো এটা তো সরকারি বাজার। ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যাক্ট যদি দেখেন, এই বাজারগুলো কিন্তু এক্সামটেড এর ক্যাটাগরির মধ্যে পড়ে না, যতই আপনি বলুন পড়ে না। সুতরাং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার অ্যাডমিনিস্ট্রেশনের আছে। এবং সেখানে সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি দেখেন গড়িয়াহাট মোড় দেখুন, গড়িয়াহাটে যখন ট্রেডার্স অ্যাসেম্বলিতে আগুন লাগলো, তারপরে অ্যাকশন নিয়েছে কি নেয়নি অ্যাডমিনিস্ট্রেশন। এবং একটা জিনিস দেখবেন, এখানে সবথেকে যে ডেঞ্জারাস জিনিস হচ্ছে যেখানে বিভিন্ন রকমের জিনিস মজুদ থাকে, বিভিন্ন রকমের দাহ্যপদার্থ থাকে, তার জন্যে স্পেসিফিক ফায়ার অ্যাক্টে স্পেসিফিক আপনার এক্সটিংগুইশার সিস্টেম আছে, সেগুলো রাখার কথা। এবং সেগুলো দেখার কথা হচ্ছে ফায়ার ব্রিগেড প্লাস দি অ্যাডমিনিস্ট্রেশন। এখানে দেখা যাচ্ছে 3টে গাফিলতি দেখছেন। একটা হচ্ছে প্রিপেয়ারনেস অফ দি ফায়ার ব্রিগেড। ওয়াটগঞ্জে একটা ফায়ার স্টেশন রয়েছে, ওয়াটগঞ্জের ডিস্টেন্স ফ্রম দি মার্কেট ইজ নট ফার অফ। সেখানে কিন্তু তারা প্রিপেয়ার্ড ছিল না। ফায়ারের নিয়ম হচ্ছে যে ফায়ার টেন্ডার অলওয়েজ প্রিপেয়ার থাকবে, রেডি ফর গো। একদম সেখানে ছিল না, তাদের হয়তো তেল নেই, কোনো জায়গায় জল নেই, আসতে 1 ঘন্টার বেশি সময় লাগবে কেন? এই একটা গাফিলতি দেখা যাচ্ছে। সেকেন্ড গাফিলতি হচ্ছে রাত্রিবেলায় জেনারেলি যদি একটা সময় ঘটনা ঘটে
তো 3টের সময় কী করে আসে 2 ঘন্টা ক্যালকাটা ওয়ার্ডগঞ্জ টু দিস খিদিরপুর বাজার একেবারে চন্দনদা দেখুন একটার পর একটা দুর্ঘটনা হয় এবং কিছুদিনের জন্য মানুষজন নড়ে চড়ে বসেন। সেই স্টিফেন কোর্টের ঘটনার পরও দেখুন এই শহরে একাধিকবার বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি আমরা বড়বাজারে কি মর্মান্তিক ঘটনা দেখেছি, সেখানে একটা বেআইনি কনস্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছিল, চোখের সামনে ডান্স বার তৈরি হয়ে যাচ্ছিল, কেউ নাকি কিছু জানে না, একেবারে বসতি এলাকায়। তারপর দেখুন একেবারে হোটেলের রুফটপ গুলো, দীর্ঘদিন ধরে এখানে ক্যাফে চলছে এই শহরে একাধিক, একটা ঘটনা এবং তারপরে নজরদারি শুরু হলো। এখানেও কি ঘটনাটা তাই? মানে একটা দুর্ঘটনা ঘটে গেল, 1300 মানুষ, তারা কি করবেন কি খাবেন আজকে সকালের পরে তারা কেউ জানেন না। দায়িত্ব কে নেবে? সরকার নেবে না? দেখো, তোমার এই প্রশ্নের প্রথম 3টে উত্তর হচ্ছে 1, 2, 3 নেগলিজেন্স। মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি এটা একটা কমন ফ্যাক্টর। ফায়ার সার্ভিস অ্যাক্টের 12, 24, 31, 37 এন্টায়ার অ্যাক্টে 1950 সাল, বাট তথাপি পরিষ্কার করে দিয়ে বলা হয়েছে যে এখানে এন্টায়ার সার্ভিলেন্স, অর্থাৎ যে ফায়ার অ্যাক্ট ওয়াইজ যে সার্ভিলেন্স, যেটাকে আমরা ড্রিলিং বলতে পারি, যেটাকে আমরা ফায়ার এক্সটিংগুইশার তো অনেক পরে এসছে, এবং জিওগ্রাফিক্যাল যে 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 প্যারামিটার্সগুলো, অর্থাৎ অ্যাক্সেস বিভিন্ন জায়গাতে, বিশেষত বড় স্ট্যাবলিশমেন্ট যেখানে এতদিনের পুরনো একটি দোকান, একটা মার্কেট, সেই জায়গাগুলোতে সার্ভিলেন্স কিভাবে তার অ্যাক্সেসিবিলিটি এবং সেখান থেকে বিশেষত ডিজাস্টারের ক্ষেত্রে কি ধরনের ওয়াটার সাপ্লাই লাইনটা থাকবে, এই ব্যাপারগুলো প্রথম থেকেই একটা ক্যাটাগরির মধ্যে এনে অ্যানালিসিস করার কথা প্রত্যেকটা পকেট এরিয়াতে। কিন্তু যেটা ঘটলো সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, একটার পর একটা ঘটনা ঘটছে, দমকল মন্ত্রী যাচ্ছেন, মেয়র যাচ্ছেন, এবং আলটিমেটলি বলা হচ্ছে যে এটা একটা ঘটনা, যে ঘটনাটা আমরা অবশ্যই এর জন্য আমরা মোকাবিলা করব, তদন্ত করব, তদন্তও আসে না, ঘটনা ঘটে চলে এবং দিনের পর দিন মানুষ মারা যায়। সৌভাগ্যক্রমে এখানে মানুষ মারা যায়নি, কিন্তু প্রপার্টি লস হয়েছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আইনে কর্পোরেশনের একটা পার্ট যদি কর্পোরেশন অ্যাকিউয়ার করে, তাহলে সেই আইনে কেন এখানে ইমপ্লিকেশনটা হবে না যে কর্পোরেশন ফায়ার এক্সটিংগুইশারের জন্য কি করেছে, ফায়ার প্রিভেনশনের জন্য কি করেছে, এবং দমকল যে ট্রেন্ড ফোর্স তাদের ড্রিলিং কোথায়? মাঝে মাঝে তো মক ড্রিলিং এর করার কথা, এক্সটিংগুইশার আছে কিনা চেক করার কথা, কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। ওয়ারাস দুটো দলই, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমটা যেমন কাজ করবার ক্ষেত্রে দমকলের একটা ভূমিকা আছে, ঠিক তেমন ভাবে এই প্ল্যানিং এর ক্ষেত্রে পুরসভার ভূমিকা আছে। এরা দুটো মিলেই একটা কোলাপস করে যাওয়া সিস্টেমের মধ্যে আছে। এই রাজ্যের ক্ষেত্রেও যেমন ঘটনা ঘটে চলেছে, গোটা দেশ জুড়ে কিন্তু এই ধরনের বিপর্যয়, এবং যেখানে একের পর এক প্রাণহানি, মানুষের মধ্যে নিরাপত্তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে। পুনের ঘটনা, যেখানে ইন্দ্রায়ণী নদীতে ভয়াবহভাবে সেতু বিপর্যয় হলো, চোখের সামনে পর্যটকরা হুড়মুড়িয়ে ভেঙে পড়লেন, ব্রিজ ভেঙে গেল তার একাংশ, এবং তাতেই 4 জনের মৃত্যু হয়েছে। খরস্রোতা নদীতে পড়ে গেলেন অনেকে, আহত হয়েছেন একাধিক। কুণ্ডমালার কাছে খরস্রোতা ইন্দ্রায়ণীর ওপর এই লোহার সেতু পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। গতকাল দুর্ঘটনার সময়ও ব্রিজের ওপরে বহু পর্যটক ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে 41 জনকে, এখনো নিখোঁজ অনেকে। বারবার কেন এমন বিপর্যয় প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, সাম্প্রতিক সময়ে রেল, অসামরিক বিমান চলাচল এবং সড়ক পথে ধারাবাহিক দুর্ঘটনা দেখে হতবাক এবং বিস্মিত। পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর ওপর সেতু ভেঙে পড়ার পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। এক্সপোজ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর ওপর সেতু ভেঙে পড়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত। যদিও দুর্ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা, তাহলে অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। আমরা এই কথা বলছি না, ওই ব্রিজটি কোন সরকারের আমলে তৈরি হয়েছে? ভারতবর্ষে এরকম বহু ব্রিজ আছে যেগুলো ব্রিটিশের তৈরি করা বা কিংবা দেশ স্বাধীন হবার কিছুদিন পরে তৈরি হয়েছে। সরকার সেখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছে, এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করাটা একটা রাজনৈতিক রুচি বিরোধী। পোস্তা ব্রিজ যখন তৈরি হচ্ছিল তখন সেটা নির্মীয়মান অবস্থায় ছিল, এবং পোস্তা ব্রিজ কিভাবে তৈরি হচ্ছিল, কিভাবে হাত বদল হয়েছে,
কোন সরকার ক্ষমতায় ছিল সেটাও মানুষ জানেন। আমি কর্নেল কৌশিক সরকারের কাছে এই জায়গায় আসবো। কর্নেল সরকার, একেবারে পুনের ঘটনা প্রসঙ্গে কিন্তু আমাদের এ রাজ্যে সেই 2016 পোস্তা বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়ের প্রসঙ্গটা উঠেই এলো। ঠিক সেই সময় আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কোন আমলে টেন্ডার দেওয়া হয়েছে, সরাসরি বাম আমলের দিকে তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু বারবারই তখন যে প্রসঙ্গ উঠে এসেছিল নির্মাণ কাজ কোন সময় হচ্ছে এবং মেইনটেনেন্সের দায়িত্ব কার, অর্থাৎ রাজনীতি করব না বললেও রাজনীতি চলেই আসে। এবং পুনের ঘটনাতেও এখানেও প্রশ্নটা সেই একই, সরকার কি দায় এড়াতে সত্যিই পারে? দেখুন, প্রথম কথা, আমি যদি এর উপরে কোনো মন্তব্য করি সেটা হবে টোটালি একটা সিটিজেনের তরফ থেকে। একটা সিটিজেন যদি সিকিওর না হয় নিজের দেশে কোনো রকমভাবে, তাহলে এটা কে তৈরি করেছে, কে মেনটেন করছে, এটা আমার দেখার দরকার নেই। কিন্তু যার লস হলো, ইট ইজ এ লস ফর দেম। যারা ভেসে গেল, যারা উড়ালপুল ভাঙতে মারা গেল, এইগুলো সব হলো। তারপর কদিন আগে 18 দিনের উদ্বোধন করা মেট্রো স্টেশন বম্বেতে জলে পুরো ভেসে গেল ওটা। তো এই জিনিসগুলো যখন আমাকে দেখতে হচ্ছে, তখন অ্যাজ এ পপুলেশন আই ফিল ভেরি ইনসিকিওর। তো গভর্নমেন্ট যেই হোক না কেন, সে তো আমাদেরই নির্বাচিত করা গভর্নমেন্ট, সে কংগ্রেস হোক বিজেপি হোক, আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে উই মাস্ট একত্রিতভাবে এটাকে মানে কন্ট্রোল করা উচিত। এবং আমাদের যে মেটেরিয়াল আমরা ইউজ করছি সেগুলো যেন ঠিকমতো হয়। কেউ বলছে এটা রাস্ট হয়ে গেছিলো ব্রিজটা, কিন্তু রাস্ট হয়ে গেছিলো, তার মেনটেনের দায়িত্ব কার? প্রেজেন্ট যে বানিয়ে গেছে তার তো এখন দায়িত্ব নেই। আমি এখন যদি হাওড়া ব্রিজ ভেঙে পড়ে যায়, আমি কি ব্রিটিশারদেরকে মানে দোষ দিতে দৌড়বো? আমি দেখবো না ওখানে কত লোক পানের পিক ফেলছে, কত লোক ব্রিজটাকে নষ্ট করে দিচ্ছে, রাস্টিং করে দিচ্ছে, ব্রিজটাকে মেনটেন করতে গিয়ে যান খালাস হয়ে যাচ্ছে লোকের। তো এই জিনিসগুলো যখনই আসছে, তখনই অ্যাজ এ সিটিজেন আমার এটাই বক্তব্য যে প্লিজ ডু ইয়োর জব টু দ্য বেস্ট অফ এবিলিটি অ্যান্ড স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার ফলো করে এই কাজগুলো করুন। একেবারে জয়। সাধারণ মানুষের একটা চাপ থাকে, বিশেষ করে এই যে একটা ট্যুরিস্ট স্পট ছিল এবং ট্যুরিস্টদের সেইখানেকে অ্যালাউ করার জন্য বিভিন্ন জায়গায় তাদের রিকোয়েস্ট রাখার জন্য এরকম করতে হয়। বাট আবার বলছি, আমি তৃণমূল কংগ্রেস বা অন্য দলের মতো রাজনীতি করব না বা রাজনৈতিক আকচাকতিতে যাব না। স্ট্রেট বলছি, অ্যাবসলিউটলি যে সরকারই হোক, আমাদের সরকার থাকলেও যে ব্যক্তি বা যে কনসার্ন যে অর্গানাইজেশন এর রেসপন্সিবল ছিল ফর দ্য মেইনটেনেন্স, তাকে এর দায় নিতে হবে এবং তাদের সামনে আনতে হবে। বিরোধীরা তো বলছে চোর পালালে বুদ্ধি বাড়ে। না না না, আমি বলছি তো, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, হুএভার ওয়াজ রেসপন্সিবল ফর দিস হ্যাভ টু বি অ্যাকাউন্টেড এবং তাকে প্রশ্ন করতে হবে কেন। কারণ যে জীবনগুলো চলে গেছে সেই জীবনগুলো ফেরত আসবে না, যে পরিবার তাদের পরিবারের মানুষকে হারালো তারা ফিরে আসবে না। হুএভার ইজ রেসপন্সিবল শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। একেবারে। এবং এখনো কিন্তু সেই আহমেদাবাদে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। দেহ নিয়ে কিন্তু এখনো পরিবারের মানুষজনের ক্ষোভ রয়েছে। কবে পাবেন দেহ নিশ্চিত করে কিন্তু কিছুই বলতে পারছে না প্রশাসন এবং এক্ষেত্রেও কোঅর্ডিনেশনের অভাব। উত্তরাখণ্ডে সেই ভয়ানক ঘটনা ঘটেছে যেখানে একেবারে কপ্টার দুর্ঘটনা এবং সেখানেও সাতটি প্রাণ চলে গিয়েছে। আমি বিরতির পর ফিরবো আপনার সঙ্গে।